বিয়েটা হয়ে গেল হুট করে আমি বিবাহিত। আমারও একটা আলাদা ছোট্ট একটা সংসার হতো, কিন্তু এসে পড়লাম বড় বোনের সতীন হয়ে। হ্যাঁ, বিয়েটা তো হলো আমার বোন জামাই সায়ন মাহমুদ এর সাথে, যার সাথে ঠিক 6 মাস আগে আমার বড় বোন অনামিকা ইসলামের সাথে বিয়ে হয়েছিল। না, আপু মরেনি, বেঁচে আছে। তবুও আমাকে তার সতীন হয়ে আজ থেকে এই সংসারের দায়িত্ব নিতে হবে। 5 মাস আগে যখন ভাইয়া আপু ফ্যামিলি ট্রিপ থেকে ফিরছিলেন, তখন হঠাৎ অ্যাক্সিডেন্টে ভাইয়ার বাবা মা মারা যায় আর আপু চলে যান কোমায়। মেরুদণ্ডের হাড় ভেঙেছে, মাথায় আঘাত লেগেছে। মা বাবাকে হারিয়ে সায়ন ভাইয়া পৃথিবীর তো অনামিকা আপুই। সব ভালোই চলছিল, কিন্তু ওই যে কপালের লিখন, আমার ক্ষেত্রেও তাই হলো। আপুর জন্য রাখা নার্স আপুর টেক কেয়ার করেনি, সেই মূল্য আমাকে আমার জীবন দিয়ে দিতে হলো। আমি কোনো কালেই আমি আমার বাবার প্রিয় ছিলাম না। আমার জায়গায় ছেলের আশা করেছিলেন তো, তাই হয়তো আমাকে মেনে নিতে পারেনি। সেদিকে আপু তার চোখের মণি, বড় মেয়ে। আপুর দেখাশোনা করার জন্য আমাকে তার সতীন করার কোনো প্রয়োজন ছিল কি না আমি জানি না। তবে বিগত 15 মিনিটে যতটা আন্দাজ করেছি তা হলো, প্রথমত আমাকে বিয়ে দিলে বাবার ঘাড়ের বোঝা কমবে। দ্বিতীয়ত, সংসারটা নিজের মনে করে আগলে রাখবো। যদিও আমাকে বলা হয়েছে আপুর আমানত এসব। আচ্ছা, আমি তো এখন সায়নের স্ত্রী, তাহলে কি করে এসব আপুর আমানত হলো? তৃতীয়ত, মেয়ের জামাইয়ের যদি পর নারীর প্রতি আসক্ত হয়, যদি আপুকে না রাখে, তাই তার জন্য তার বেড পার্টনার দিয়ে গেল। আপু তো কোনো একদিন সুস্থ হবে, সেদিন কি জবাব দিবে তারা? তার ভালোবাসার সংসারে কি আপু আমাকে মেনে নিবে? ডায়েরিতে কথাগুলো লিখে আয়নার সামনে দাঁড়ালো অতসী। কিছুক্ষণ আগেই তার বিয়ে হয়েছে, অথচ তার শরীরে নেই কোনো হলুদের গন্ধ, নেই কোনো বিয়ের সাজ। চুপচাপ আয়নায় নিজেকে দেখছে সে। গলার নিচে বেশ কালো হয়ে গেছে, কপালে বা পাশে ব্যান্ডেজ লাগানো, ঠোঁট কেটেছে, হাত পায়ে কালশিটে। ফোনটা নিয়ে গেছে ওর বাবা। হয়তো চাইলেও প্রিয় মানুষটাকে আর দেখতে পারবে না। তার ছবিও অতসীর জন্য অনেকটা সাহস যোগান্ত। এক হিসাবে ভালোই হয়েছে, সে তো মুক্তি চেয়েছিল, আজ পেয়েই গেল। আচ্ছা, সে কি জানে সে মুক্তি পেয়েছে? দরজায় নক পড়ল, সায়ন ভেতরে এলো। কেন যেন অতসীকে তার অসহ্য হচ্ছে না। সায়ন প্রচণ্ড ভালোবাসে অনামিকাকে, তাই তো তার জন্য বাধ্য হয়ে তার সতীন আনলো। হাই সতীন, এই মেয়েকে সায়নের চেয়েও দেখবে না। অনামিকা জীবন্ত লাশ হলেও ওকে নিয়ে সায়ন সারা জীবন কাটিয়ে দিতে পারবে। অতসীকে ডেকে সায়ন বলল, দেখো অতসী, আমি জানি তুমি মেনে নিতে পারছো কিন্তু কিন্তু আমি তোমাকে মানতে পারবো না। আমার কাছে কখনো কোনো অধিকার চাইবে না। তোমাকে বিয়ে শুধু মাত্র আনার জন্য করা, শুধু অনার খেয়াল রাখবে, এতেই হবে। তা এছাড়া আর কোনো কিছু আমার কাছ থেকে আশা করবে না। এই বাসা যথেষ্ট শালীন হয়ে চলবে, যখন তখন যেন ওড়না ছাড়া না দেখি। আর এবার ছেলেদের পিছন ছাড়বে। তুমি এখন মিসেস সায়ান মাহমুদ, আশা করছি মাথায় রাখবে। ভাইয়া, একটা কথা ছিল। আসলে আমি টিউশনি করাতাম, মূলত আমার লেখাপড়া তাতেই চলতো, তো আমি আসলে একটু বের হতাম, সন্ধ্যার আগেই ফিরে আসব। সায়ন কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। ফিরে এসে অতসীর গায়ে টাকা ছুঁড়ে মারল আর বলল, নার্সকে আমি 25,000 টাকা দিয়ে রেখেছিলাম, এখানে 30,000 টাকা আছে, প্রতি মাসে 1 তারিখে পেয়ে যাবে। কিন্তু মাইন্ড ইট, অনার যত্নে যেন ক্ষতি না হয়। ঠোঁটের পাশে লেগে আবারও একটু রক্ত আসলো। কষ্ট লাগছিল, কিন্তু প্রকাশ করে কি লাভ? টাকাগুলো রেখে অনামিকার কাছে চলে এলো অতসী। আপুর সব টাইটেমেল করতে হয়, লিকুইড খাবার দেওয়া। অতসী খাবার চাট দেখে খাবার বানিয়ে এনে খাইয়ে দিল। হাত মুখ মুছিয়ে কাপড় চেঞ্জ করে দিয়েছে। অতসী, আপু খুব সুন্দর, তাই তো সায়ন ভাইয়ের মতো স্বামী পেয়েছে। দুজনে দুজনের সমান সমান, রূপে গুণে এবং শিক্ষায়। আপুদের বিয়েটা হলো ঘরোয়াভাবে। কথা ছিল ট্রিপ থেকে ফিরে এসে বড় করে আয়োজন করবে, কিন্তু তার আগে সব ওলটপালট হয়ে গেল। এসব ভাবতে ভাবতে কখন যে অতসী ঘুমিয়ে গেছে তার কোনো খেয়াল নেই, কারণ সারাদিন না খাওয়া, শরীর টানছিল না। ঘুম যখন ভাঙলো তখন বুঝতে পারলো কোথা থেকে পড়ে যাচ্ছে, কারো কথার শব্দ শুনতে পাচ্ছে। এই ব্যায়ামে এত সাহস কী করে হয় আমার অনার পাশে ঘুমানোর? অনার জায়গা নিতে চাও?
ওটা আমার আর অনার খাট, এই ঘরে তুমি আসবে, কিন্তু অনার সংসারে ঢোকার চেষ্টা করবে না। সাহস কী করে হয় এই খাটে স্পর্শ করার? এখানে অনা ব্যতীত অন্য কোনো মেয়ের জায়গা নেই। কথাগুলো বলে সায়ন জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। অতসী হাত পা কাঁপছে, ঘুম ঘুম চোখে দরজার কাছে দুপা মুড়ে বসে অস্ফুট স্বরে ডেকে উঠল, মা। অতসীর মা মাগরিব নামাজ পড়ে কেবল দু চোখ বন্ধ করেছিল। হঠাৎ মনে হলো অতসী ডাকছে। চোখ খুলে দেখে মেয়ে তো নেই, থাকবেই বা কী করে? মেয়ে তো অনামিকার বাসায়। অতসীর বাবা মেয়েটার একটু খোঁজ খবর। কতবার বলছি আমাকে অতসীর বাবা বলবা না? বলছি না অনামিকার বাবা বলে ডাকতে? কেন অনামিকার বাবা বলে ডাকবো? অতসী আমার বড় সন্তান, তাই অতসীর বাবা বলে ডাকবো। অতসী না, অনামিকা আমাদের বড় সন্তান। হ্যাঁ মানছি, অনামিকা আমাদের সন্তানের মতো, কিন্তু কেন আপনি নিজের মেয়ের সাথে এমন করেন? কোনো দায়িত্ব তো পালন করলেনই না। মেয়েটাকে কোনোদিন আদর করে মা ডাকটাও ডাকলেন না। অথচ অথচ কি? তোর মেয়ের জন্মের সময় আমার থেকে সব কেড়ে নিয়েছে, ভুলে গেছিস? শোন, অনামিকা আমাদের প্রথম সন্তান, ও আমাদের সন্তান আর কারো না। ওর থেকে প্রথম বাবা মা ডাক শুনেছি। আর হ্যাঁ, আমার মেয়েটা 5 মাস পর কোমা থেকে ফিরছে, কিন্তু প্যারালাইজ। সব শুনতে পাচ্ছে অথচ রেসপন্স দেখাচ্ছে না। সময় মতো দেখবে। এখন ওর সেবা যত্নের প্রয়োজন, তাই অতসীর ওখানে থাকা বেশি দরকার। মেয়েটার পরীক্ষা চলছে। তোর মেয়ে জজ হবে না ব্যারিস্টার যে এত পড়তে হবে? আপনি কি মানুষ? অনামিকাকে তো কোথায় কোথায় আমার মেয়ের সাথে তোর অপয়ামের তুলনা করবি না। ভুলে যাস না তোর ওই মেয়ে জন্মের সময় আমার অনামিকার মাকে খেয়েছে, আমার অনামিকাকে অনাথ করেছে, আমার থেকে আমার কলিজার টুকরো বোনটাকে কেড়ে নিয়েছে। এসব কি বলছেন? ও কিভাবে নিবে? সেদিন যা হয়েছিল সব অ্যাক্সিডেন্ট মাত্র, কিন্তু সেদিন ওই মেয়ে জন্ম নিল, অনামিকাকে অনাথ করে দিল। না, অনামিকা অনাথ হবে কেন? অনামিকা তো পেয়েছে বাবা মা হিসাবে মামা মামিকে, কিন্তু আমার মেয়েটা জন্মের সাথে সাথে অনাথ। আমি অতসীর প্রতি দায়িত্ব অবহেলা করি না, তাই বুঝি অনামিকা সতীন বানিয়ে রেখে এলেন? আমার অনামিকা মা সুস্থ হলে সব ঠিক হয়ে যাবে। দোয়া করো অনামিকা একটু রেসপন্স করুক। অনামিকা সুস্থ হলে কি করবে? সায়ন অতসীর ডিভোর্স দিবে? আমার মেয়েটার জীবন জীবন না। আমিনুর ইসলাম আর কথা বাড়ায় না, চলে যায়। তার কাছে উত্তর আছে কি নেই, কিন্তু অনামিকা তার দায়িত্ব, তার বোনের শেষ অংশ। অনামিকার জন্য সে সব করবে। কখনো জানতে দিবে না অনামিকা তাদের সন্তান না। অনামিকাকে আগলে রাখবে সবটা দিয়ে। ডক্টর এসে অনামিকাকে চেক আপ করছে। অনামিকার রেসপন্স খুব কম। ব্রেনের অনেকটা অংশ কাজ করছে খুব ধীরে। 5 মাসের কোমায় থাকার জন্য কি হাত পা খুব একটা নড়ছে না, কিন্তু সব বোঝা যাচ্ছে টেস্টের উপর রিপোর্ট আসলে। অনামিকা কোমা থেকে বেরিয়েছে 7 দিন, কিন্তু অতসী মেয়েটা বেশ করেছে, বোঝাই যায়। মেয়েটা খুব ভালোবাসে বোনকে, প্রতিদিন বোনের পাশে গিয়ে নিয়ম করে বসে থাকে। 7 দিন আগে যখন অনামিকা প্রথম রেসপন্স করলো, তখন সায়ন জেদ ধরে বাসায় নিয়ে আসবে আর রাখবে না, কথা মতো তাই হলো। কিন্তু আজ সকালে সায়ন অফিস যাওয়ার সময় নার্স নিজের মতো করে ফোনে কথা বলছিল। এদিকে অনামিকার শ্বাসটান উঠে খুব খারাপ অবস্থা হয়ে যায়। তাইতেই অনামিকার অ্যাজমার সমস্যা রয়েছে। ভাগ্যিস সায়ন ফিরে আসে, তারপর খুব কষ্টে সবটা সামাল দেয় ডক্টর ইফাত। সায়ান ইফাত অনেক দিনের বন্ধু, স্কুল কলেজের গণ্ডিতে এরা একত্রে পার করেছে। সায়নের সব সিদ্ধান্তে ইফাত সাহায্য করে, এমনকি অনামিকাকে পটানোর জন্য যা যা করার প্রয়োজন সব করেছে। ফ্যামিলি রাজি করার ক্ষেত্রেও ইফাদের অবদান অনেক। কিন্তু আজ অতসীর সাথে যেটা হলো, মেনে নিতে পারেনি ইফাত। অনামিকাকে দেখাশোনা করার জন্য বিয়ে করার কি প্রয়োজন ছিল? এছাড়া মেয়েটার জীবনকে অনিশ্চয়তা করার কি খুব প্রয়োজন ছিল? একদিন না একদিন অনামিকা সুস্থ হবে, তখন অতসী কী হবে? কারো কোনো মাথা ব্যথা কি নেই এইসব বিষয়? অবশ্য অতসীর বাবার আজ যে রূপ ইফাত দেখেছে, তাতে করে ইফাত বুঝে গেছে, যাই হোক, এই মেয়ের প্রতি তার বাবার কোনো দরদ নেই। এসব ভাবতে ভাবতে হঠাৎ ফোন কল এলো ইফাদের ফোনে। স্ক্রিনে সায়নের নাম। অনামিকার রিপোর্টে কোন নাগাদ পাওয়া যাবে? আসবে 2 দিন পর। সায়ন, তুই কি ফ্রি আছিস? হ্যাঁ। অতসীকে কেন বিয়ে করলি? জানি না। জানি না মানে কি? তুই অন্তত মেয়েটাকে বিয়ে না করলেও পারতি। মানে? অতসী তো পালানোর চেষ্টা করলো, পরিণাম দেখলি তো। যদি তুই একবার না করতি তাহলে তো বিয়েটা হতো না। ও পালানোর চেষ্টা করলো বলেই তো বিয়েটা করলাম। মানে?
যে মেয়ে আমরা সবাই থাকতে অনামিকা ছেড়ে পালাতে পারে, সে মেয়ে আমার অজান্তেও পালাতে পারে। অতসী পালাচ্ছিল কারণ ও বিয়ে করবে না বলে। মেয়েটার ভবিষ্যৎটা শেষ করে দিলে। ওর মনে তো লাড্ডু ফুটছে, মানে কি? অতসী বরাবর অনামিকাকে হিংসে করতো, আর সবার সামনে এমন একটা ভাব করতো যাতে করে মনে হয় কিছুই জানতো না। অনামিকা সব জিনিস ওর চাই, এমনকি আমাকে ওর চাই। তুই জানিস অতসী কতটা ক্যারেক্টারলেস মেয়ে, কত ছেলের সাথে ওর চলাফেরা। আমার সাথে অনামিকার বিয়ের ঠিক জেনেও আমাকে চাইতো, এমনকি অনামিকাকে ধমকিয়েছিল ও যে কোনো মূল্যে আমাকে বিয়ে করবে। এসব তোকে কে বলেছে? তুই নিজে দেখছিস এমন কিছু? না, অনা এসব বলছে। বাহ, ভালো তো। তাহলে বলতে হয় তুই অতসীর মনের ইচ্ছা পূরণ করলি? না, আমি ঠিক যে পরিমাণ কষ্ট ওকে দিব, যতটা অনামিকাকে অতসী দিয়েছে। যতটা অনামিকা কেঁদেছে ঠিক ততটা কাঁদবে। তুই দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছিস। যখন বুঝতে পারবি তখন অনেক দেরি হয়ে যাবে। হয়ে যাবে না অলরেডি হয়েছে। মেয়েটাকে পারলে মুক্তি দিয়ে দে, এখনও সময় আছে। সায়ন কোনো কিছু না বলে, প্রতিশোধ তো সবে শুরু। অনামিকের প্রতিটা কষ্টের হিসাব তো অতসীকে দিতে হবে, তারপর না হয় মুক্তির কথা চিন্তা করা যাবে। স্টাডি থেকে বেরিয়ে বেডরুমে যাওয়ার সময় অতসী রুম পড়ল। আজ তাদের বাসর রাত। অতসী কি তার জন্য অপেক্ষা করছে নাকি? 7-5 ভেবে অতসীর রুমে গেল সায়ান। বেঘরে ঘুমাচ্ছে সে, নিষ্পাপ লাগছে। কিন্তু মিস অতসী, তোমার এই চেহারার পিছনে যে এক জঘন্য ব্যক্তি লুকিয়ে আছে, যাকে সায়ান টেনে হিঁচড়ে বের করে আনবে। খুব ইচ্ছে ছিল তোমার, তাই না, আমার বউ হওয়ার? এই জন্য তুমি এত জঘন্য খেলায় মেতে উঠেছিলে। সেদিন তোমার জন্য আমার পরিবার শেষ করে দিয়েছে। তোমার জন্য আজ আমার এই অবস্থা। সব থেকেও নেই, তোমাকে তো আমি ছাড়বো না। তুমি কতটা অসহায় হতে যাচ্ছ তুমি নিজেও জানো না। অনামিকার প্রতি করা তোমার প্রতিটা অত্যাচার হিসাব তুমি পাবে। আমার বাবা মাকে খুন তুমিই করেছো। সেদিন যদি তুমি জঘন্য নাটকটা না করতে, তাহলে আমি এত ডেসপারেট হতাম না, অ্যাক্সিডেন্ট হতো না। অনামিকার মান সম্মান নিয়ে খেলতে চেয়েছিলে না তুমি? তোমাকে কি মাঝ রাস্তায়? বিয়ের পরদিন মেয়েদের জীবন সকালটা হয় অনেকটা মুগ্ধতার পরিপূর্ণ। স্বামী সংসার, প্রথম সকাল, নতুন জীবনের নতুন অধ্যায়। কিন্তু অতসীর জন্য এমন কিছুই নেই। অনামিকার সংসার, অনামিকার স্বামী সম্পর্কে সে তার সতীন হলেও অতসীর জায়গা হয়তো এই সংসারে হবে না। আফসোস নেই, যার বাবার সংসারে সে ছিল না থাকার মতো, এটাও হবে আবার তার বাবার আদরের মেয়ের সংসার। মাঝে মধ্যে অতসীর মনে হয় সে তার বাবার মেয়ে না, না হলে তার বাবা তার সাথে এতটা খারাপ কিছু করতো না। ছোটবেলা অনামিকাকে হয়তো সত্য বলতো, অতসীকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিল। প্রথমে বিশ্বাস করতো না, কিন্তু যখন থেকে ওর বাবাও রাস্তার মেয়ে বলে ডাকতো, তখন থেকে অতসী নিজেকেও মনে মনে হয়তো তাকে সত্যি রাস্তায় কুড়িয়ে পেয়েছে। সকাল সকাল ঘুম ভাঙলো অতসীর। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খাওয়ার খুব দরকার, মেটা খুব চাখোর। চা বানিয়ে রুমে যেতে সায়নের ডাক পড়ল। কয়েক চুমুক সবে নিয়েছে, কিন্তু সায়নের চিল্লানিতে আর চা। ষাঁড়ের মতো চেঁচাচ্ছে কেন? কি বললা? না মানে ডেকেছিলেন কেন? তোমাকে এমনি এমনি মাসে 30,000 টাকা দিয়ে রাখিনি। যাও অনাকে ফ্রেশ করো। অতসী কোনো উত্তর দেয় না, চুপচাপ অনামিকাকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়ে আসে। সায়ন স্টাডি রুমে বসে বসে সব দেখছিল। অতসীকে সে বিশ্বাস করে না, তাই কাল রাতে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে পুরো রুমে। অতসী অনামিকার সাথে উল্টোপাল্টা কিছুই করলো না, ওকে শেষ করে দিবে। অতসী যখন অনামিকার পা মুছিয়ে দিচ্ছিল, তখন সায়ন হাসতে থাকে, বিদ্রূপের হাসিতে ডুব দেয় অতীতে। কল দেওয়ার পর অনেকক্ষণ যাবৎ কান্না করেছে অনামিকা। তার প্রতিটা নাক টান দিয়ে কান্নার সুর যেন তীরের মতো বিচ্ছে। অনা, কি হয়েছে? কিছু না। কাঁদছো কেন? কাঁদছি না তো। আমি বুঝি তো কেউ কিছু বলেছে। এবার অনামিকার কান্নার বেগ বেড়ে গেল। ফুপাতে ফুপাতে বলতে লাগলো, অতসী বাসার কোনো কাজ করে না, সব কাজ আমি করি। আজ একটু পানি আনতে বলেছি বলে ও আমাকে যা ইচ্ছা বলে গালি দিল। আর জানো কি বলল? কি? আমাকে নাকি সারা জীবন ওর দাসীবান্দি হয়ে কাজ করতে হবে, ওর বাসায় কাজ করে খেতে হবে। কথা বলে আবার কাঁদতে থাকে অনামিকা। সায়নের প্রচণ্ড রাগ, সেদিন উঠলেও কিছু করতে পারেনি। কিন্তু আজ মিস অতসীকে সে অনামিকার দেখাশোনা করার জন্য রেখেছে, যে অনামিকার কাজের লোক ব্যতীত কিছুই না। অনামিকা বুঝতে না পারলেও অনুভব করতে তো পারবে। ঘোর কাটলো ফোন কলে। সায়নের ফ্রেন্ড আরহান কল দিয়েছে। পেশায় সে অ্যাডভোকেট, সায়নের লিগ্যাল অ্যাডভাইজারে বলা যেতে পারে। সায়ন, তুই কি শিওর? হ্যাঁ, কিন্তু এতে অতসীর লাইফ রিস্কে পড়ে যাবে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হার।
আই জাস্ট ওয়ান্ট দ্যাট ম্যান। ভেবে বলিস, আজ থেকে অতসী তোর নামে পরিচিত হবে, যেখানে অনামিকার পরিচয় ঠুনকো নয়, বলতে গেলে অস্তিত্বই নেই। কারণ কেউ জানে না যে অতসী না, অনামিকাই তোর প্রথম স্ত্রী। আর এটা যদি হয় তো অ্যাক্সিডেন্টলি তোর বিজনেস রাইভালদের মধ্যে কেউ করেছে, তাহলে কিন্তু অতসী হবে ওদের নেক্সট। আমি এটাই চাই, ওরা নেক্সট মুভ দিক, কেননা এতেই ওর পিছনে কে আছে বেরিয়ে আসবে। তুই অতসীকে টোপ হিসাবে ব্যবহার করছিস। মেয়েটার লাইফের একটা মূল্য আছে। যদি ওর কিছু হয়ে যায়, ওনার থেকে অ্যাটাকারদের দূরে রাখার থেকে এর থেকে ভালো কোনো উপায় আমি আর দেখছি না। যা ভালো বুঝিস কর। সায়ন অনামিকার বিয়েটা ঘরোয়াভাবে হয়, আগে কাউকে জানায়নি, কারণ বিজনেস ট্রিপ ছিল। সায়ন চেয়েছিল ফিরে এসে বিয়ে করবে বেশ ধুমধাম, কিন্তু অতসীর অত্যাচারে অনামিকায় প্রায় মন খারাপ করে বসে থাকতো। সায়ন বুঝতো না কেন অনামিকা এসব সহ্য করে। ওর বাবাকে জানালেই তো অতসীকে জ্বালাতে পারে না, কিন্তু অনামিকা ওর বাবাকে জানাতে নারাজ। এদিকে অনামিকা মন খারাপ দেখে কোনো মতে বিয়ে করে ওকে নিয়ে সায়ন বিজনেস ট্রিপে। সাথে সায়নের বাবা মাও ছিল, কারণ সায়ন ছিল একমাত্র সন্তান ওর বাবা মায়ের। মাকে ছাড়া কোথাও যেত না। দিনগুলো বেশ ভালোই কাটছিল। স্বপ্নের মুহূর্ত ছিল। অনামিকার হাসি খুশি চেহারা, বাবা মা, সব মিলিয়ে সময়টা সায়নের জন্য অমূল্য। কিন্তু অতসীর জন্য সব শেষ হয়ে গেল। অতসী অতসী অতসী, এই মেয়েকে সায়ন ছাড়বে না, কোনো দিন না। অতসী, এই অতসী। জি বলুন, 1 কাপ চা দাও 5 মিনিটের মধ্যে। 7 মিনিটের মাথায় অতসী চা নিয়ে এসে দাঁড়ায় সায়নের সামনে। মুচকি এসে সায়ন চায়ের কাপ হাতে নেয়, অন্য হাতে অতসীর হাত ধরে হেঁটে বেসিনের সামনে নিয়ে গিয়ে ওর বাঁ হাতে পুরো 1 কাপ চা ঢেলে দিয়ে দেয়। অতসী চিৎকার করতে নিলে বলে, ভুলেও চিৎকার করবে না অনাঘুমে। অতসী দাঁতে দাঁত চেপে সহ্য করে, চোখ দিয়ে পানি তো পড়ছে। সায়ন অতসীর কানের কাছে গিয়ে ধীরে ধীরে বলল, যার বউ হওয়ার জন্য এত কাঠখোট করলে, তার সম্পর্কে এটা জানো না সে যে চা না কফি পছন্দ করে? কফি চাই 5 মিনিট সময়, না হলে আবার এমন হবে। মাইন্ড ইট মিস অতসী। অতসী চুপচাপ চলে গেল। সায়ন রুমে এসে থম মেরে বসে আছে। অতসী কাছে যেতেই অমন কেন ফিল হলো। মেয়েটার চুলে তো মারাত্মক স্মেল। কী দেয় চুলে? আর এত লম্বা চুল। বরাবর সায়নের লম্বা চুল পছন্দ হলো, অনামিকার চুল এত বড় রাখতো না। গরমের কারণ। উফ, কী সব ভাবছে। দ্রুত ফোন বের করে ম্যানেজারকে কল দিয়ে আজকের পার্টি সম্পর্কে সব কাজ দেখে নিতে বলল। আজ সে মিসেস সায়ান মাহমুদ হিসেবে অতসীকে পরিচয় করিয়ে দিবে। অতসী হয়তো চিন্তাও করতে পারবে না সে যে পরিচয় এতদিন পেতে চেয়েছিল, সে পরিচয় পেয়ে ওর জীবনে কতটা বিপদ ডেকে আনছে। কথাগুলো ভেবে বিদ্রূপের হাসি হাসতে হাসতে পিছন দিকে ঘুরতে সায়নের মনে হলো কেউ ওর দিকে গরম কিছু একটা ছুঁড়ে মেরেছে। উফ, গলার দিক বুক জ্বলছে। চোখ গরম করে সামনে তাকাতে দেখে অতসী দাঁড়িয়ে আছে, তার হাতে কফির মগ। তার মানে অতসী গরম কফি সায়নকে ছুঁড়ে মেরেছে। এত বড় সাহস কী করে হয় ওর? কিছু বলার আগেই অতসী বাঁ হাতের তর্জনী নাড়িয়ে বলল, মিস্টার সায়ন মাহমুদ, ভুলেও আমাকে এতটা অবলা নারী ভাববেন না। আমি স্টার জলসার কোনো নায়িকা নই যে আপনি অত্যাচার করবেন আর আমি সহ্য করব। মনে রাখবেন, আপনি যদি বুনো ওল হয়ে থাকেন তাহলে আমি বাঘা তেঁতুল। অতসী এমন একটা কাজ করতে পারে, এটা সায়নের চিন্তাভাবনার বাইরে ছিল। অবশ্য অনামিকাকে ও যেভাবে প্রতিনিয়ত অত্যাচারগুলো করত, এখানে আজকের বিষয় কিছুই না। ফ্রেশ হয়ে অনামিকার কাছে গিয়ে বসে আছে সায়ন। সায়নের 2 হাতের মাঝে অনামিকার ডান হাত। কথা ছিল আজকে ঠিক নতুন বউয়ের মতো করে সাজিয়ে ঘরে তুলবে। সে রাতে ওরা মালয়েশিয়াতে রিসেপশনের শপিং করছিল। সে রাতে অনামিকা খুব খুশি ছিল। হঠাৎ সায়নের ফোনে মেসেঞ্জারে ওই রিকোয়েস্ট মেসেজ, ছবিগুলো সব উল্টে পালট করে দিল। কেন সেদিন যে অনামিকাকে সায়ন কষ্ট দিয়েছিল, সব ছবি মেসেজ দেখার পরে সায়নের একেবারের জন্য মনে হয়নি যে এসব ফেক। অনামিকা বারবার বলেছিল এসব অতসীর করা, ও গ্রাফিক্স কাজ শিখেছে, ও এসব করে। কিন্তু সায়ন তখন অনামিকাকে বিশ্বাস করেনি। রেগে অনামিকার গায়ে হাত তুলল। নেক্সট ফ্লাইটে বিডিতে ফিরে এসে এয়ারপোর্ট থেকে বানানি বাসায় আসার সময় অ্যাক্সিডেন্টটা হলো। অ্যাক্সিডেন্টে বাবা মার স্পট ডেড। অনামিকার বেশ লাগলো। সায়নের পায়ে লেগেছিল। ড্রাইভার ডান হাত চলে যায়।
পিছন থেকে ট্রাক এসে ধাক্কা দেয়। সায়নের বাবা মাকে মাটি দেওয়ার সামর্থ্য হয়নি সায়নের। এতটা দুর্বল ছিল, অসহায় হয়ে পড়েছিল শুধু অতসীর জন্য। বিষয়টা সায়ন পরে চিন্তা করে। অতসী অনামিকাকে সরানোর জন্য ফেক স্ক্রিনশট বানিয়ে সায়নকে পাঠায়। সায়ন বিশ্বাসও করে, কিন্তু ফিরে আসার পরে ওদের অ্যাক্সিডেন্টের বিষয়টা অজানা। কে করিয়েছিল এসব? সায়ন আপনজন বলতে তো শুধুই ওর স্ত্রী। ওর স্ত্রী হবে অ্যাটাকদারদের জন্য নেক্সট। তাই টোপ হিসাবে অতসীকে ব্যবহার করে। নিজের রুমে বসে গলার লকেটে হাতে নিয়ে দেখছিল অতসী দিহানের দেওয়ার শেষ চিহ্ন। আচ্ছা, দিহান কি কখনো জানবে যে অতসী কতটা কষ্টে আছে? নাকি সে কখনো খোঁজই নিবে না? হয়তো নিবে না, কারণ অতসী শুধু তার জন্য অপমানের ছিল। সে পাইলট, তার অতসী ন্যাশনাল স্টুডেন্ট। তার আগে পিছে কত মেয়ে ঘোরে, আর সেখানে অতসী ব্যাকডেটেড, বোরখা পরে, বিলাসিতা নেই। আসলে বিলাসিতা করার ক্ষমতা নেই। উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি থাকলেও ক্লাস 8-এর পর বাবার কাছ থেকে 2 পয়সাও নেয়নি। অতসীর প্রতি দিহানের যা ছিল সবটাই ছিল মোহ, আবেগ বা নেশা। 3 মাসের ছোট্ট সম্পর্ক তো আরও 2 মাস আগে শেষ করে দিয়েছিল দিহান। আসলে সবটা দুর্বলকে নিশানা করে কি না? তবে দিহান তো অতসীর জন্য ছিল একটা আশার ক্ষীণ আলো, যে ক্ষীণ আলোর শক্তি যোগাতো। ফোনের ওয়ালপেপার দিয়ে রাখা দিহানের ছবি দেখে প্রতিদিন মুচকি হাসতো অতসী। কাল খুব চেষ্টা করেছিল পালিয়ে যেতে, কিন্তু ভাগ্য সহায় হলো না। কিভাবে থাকবে তোমায় ছাড়া দিহানজি? তুমি তো আমার ভুলে বেশ আছো, আমি কেন পারলাম না? জানো তো, আমার না বিয়ে হয়ে গেছে তোমার বন্ধুর সাথে। জানো তো, আমি না এখন কারো দ্বিতীয় পক্ষ, আপুর সতীন। অন্যের সংসারে আমাকে সামলানোর জন্য বন্দি করে রাখা হয়েছে। আমাকে নিয়ে যাও না দিহানজি এখান থেকে, প্লিজ নিয়ে যাও। আমি পালানোর তো কম চেষ্টা করিনি, কিন্তু পাচ্ছি না, আমি পাচ্ছি না দিহানজি। কথাগুলো বলে লকেটটা ঠোঁটের কাছে নিয়ে কেঁদে উঠল অতসী। জীবন কি শুধু কেড়ে নিতেই জানে? হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে অতসী। পার্লার থেকে মেয়েরা এসে সাজিয়ে দিল। বউ বউ লাগছে। এই সাজের জন্য অতসী অনেক অপেক্ষা করছিল। ও নীল বেনারসি পরবে আর দিহান পরবে সাদা পাঞ্জাবি। কিন্তু আজ সব নিয়তি। খুব কাঁদতে ইচ্ছে করছে। দিহানের লকেটটা খুলে ড্রয়ারে রেখেছিল। সায়ন বেশ গয়না দিয়েছে, কিন্তু সেসব মন ছুঁয়ে যায়নি। দিহানের দেওয়া লকেটটা পরে নিল। সায়নের দেওয়া গহনার নিচে পড়ে গেল, অতসীর শরীরের সাথে মিশে গেল। সাদা রঙের শার্টের সাথে অ্যাশ কালারের স্যুট, হালকা গোলাপি রঙের টাই, ম্যাচিং করে মেন্টাল ব্লেন্ডারের রোলেক্স সাবমেরিন রিচওয়াচ। জুতো ব্র্যান্ডটা অতসী জানে না। এক নজর দেখল সায়নকে। হ্যাঁ, সুপুরুষ যথেষ্ট স্মার্ট, কিন্তু অতসীর কাছে যে দুনিয়ার সবথেকে বড় কাপুরুষ। হঠাৎ অতসীকে দেখে সায়ন টাইটা আলগা করে বিছানায় ফেলে দিল। অতসীকে বলে টাইটা পরিয়ে দিতে। অনিচ্ছা সত্ত্বেও অতসী এগিয়ে গেল। সায়ন যথেষ্ট লম্বা হয় নাগাল পাচ্ছিল না। টুল আনতে যাবে, তখন সায়ন ওর কোমর জড়িয়ে উঁচু করে তুলে। অতসী প্রথমে অবাক হলেও পরে বুঝতে পারে সায়ন কেন এমন করেছে। কোমরের মাংস ভেদ করে মনে হয় সায়ন নখ। ততক্ষণে অতসী দাঁতে দাঁত চেপে টাই বাঁধছিল। হঠাৎ একটু উঁচু হওয়ায় সায়নের গলার বা পাশের কলারের ধরে। সায়ন আবার একটু উঁচু করতে অতসী খুব জোরে সায়নের গলায় কামড় দেয়। এটা কি ছিল অতসী? সায়ন বেশ রেগে জিজ্ঞাসা করে। অতসী ওর কোমরের পাশে শাড়ি উঠিয়ে জিজ্ঞাসা করলো, তাহলে এটা কি ছিল? আমাদের তো বিয়ে হয়েছে, তোমার শরীরে লাইফ সাইন না থাকলে চলে? এক্স্যাক্টলি, আপনার শরীরেও থাকতে হবে, তাই আমি দিলাম। সায়ন কথা না বলে চুপচাপ ওরা বেরিয়ে আসে। অতসী বসে আছে স্টেজে। সবাই এসে অভিনন্দন জানাচ্ছে। অতসী মাথা নিচু করে বসেছিল। হঠাৎ কেউ একজন একগুচ্ছ কদম এগিয়ে দিয়ে বলে, কংগ্রাচুলেশন ভাবিজি। কণ্ঠটা অতসী ছলছল চোখের উপর দিয়ে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, দিহানজি। অসি, তুমি এখানে? তুমি নতুন বসে এসেছো? কী ব্যাপার, কান্না করছো কেন? আর তোমার কপালে কী হয়েছে? ড্যাম, এই লেডি, কিছু তো বলো। ফোন অফ তোমার। আমার টেনশন হচ্ছে। অতসী, অনামিকা কই? অনামিকা সুস্থ হয়েছে বলেই তো আজ এই পার্টি। কিন্তু তুমি? অসীবাবু প্লিজ কিছু বলো। এতক্ষণ অতসী দিহানের দিকে তাকিয়ে ছিল। হ্যাঁ, একমাত্র দিহান পারে তাকে এসব থেকে মুক্তি দিতে। অতসী দুহাত দিয়ে দিহানকে হাত শক্ত করে ধরেছে, যেমনটা দিহান ধরেছিল প্রথম দিন। দিহান বলার আগে সায়ন এসে দিহানের হাত থেকে অতসীর হাত ছাড়িয়ে নিজের হাতে নিয়ে নেয়। অতসী ছাড়াতে চাইলেও পারে না। দিহান অবাক হয়ে তাকিয়ে আছে সায়নের দিকে। কেউ একজন
অ্যানাউন্সমেন্ট করে সায়ন অতসীকে নিয়ে। পরিচয় হয় ওদের সম্পর্কে দিয়ানের সাথে। ডান্স করার জন্য বললে অতসী না করে। সায়ন জোর করে অতসীকে নিয়ে পা বাড়ায় ডান্স ফ্লোরে। ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল, তুমি আপনা বানানে কা জুনুন। ধ্যান অতসী সম্পর্কটা কেমন কেমন যেন শুরু হলো। তখন অনামিকাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। সায়ন অনামিকা হসপিটালে। অনামিকার রক্ত লাগবে, অতসী দিল। নিজেই বাঁচে না আবার রক্ত, কিন্তু রক্ত কেনা বেচা হারাম, তাই দিল। নামি দামি হসপিটালগুলোতে রোগীর সাথে থাকতে দেয় না। অতসীকে রেখে ওর বাবা চলে গেল। একে তো মেয়েটাকে এই শহরে নতুন আরেক থাকবে এমন কোনো জায়গা নেই। অতসী যখন ব্লাড দিয়ে ওয়েটিং সিটে বসেছিল খুব অসহায় লাগছিল। ওর বাবা অযথা রেখে গেল, কারণ না পারবে অনামিকার কাছে যেতে, না পারবে কিছু করতে। এদিকে হসপিটালের কেবিনে সব বুক। ইফাত নিজের চেম্বারে নিয়ে বসালো। মেয়েকে দেখে বরাবর ইফাতের বড্ড মায়া হয়। মায়া না করুণা না জানে না। অনামিকার বিয়ের সময় মেয়েকে প্রথম দেখে ওরা সবাই। বিয়েটা হয় অনামিকার গ্রামের বাড়িতে। বিয়ে বাড়িতে বেয়াইদের সাথে অনেক মজা করেছিল। তেমন একটা মজা ছিল ওদের ফ্রেন্ড সবাইকে মরিচের গুঁড়া দিয়ে শরবত খাওয়ানো। যখন ফানটা বেশি হয়ে গেল তখন মেয়েরা অতসীর নাম দিল। বাড়ি ভর্তি মানুষজনের সামনে ওর বাবা ওকে বাঁশের ঝাড়ু দিয়ে ঢেল দিল। ঝাড়ু গিয়ে লাগলো অতসীর কপালে। চুপচাপ দাঁড়িয়েছিল। বাবাকে বড্ড ভয় পায়। সেদিন ইপাত অতসীর কপালে ব্যান্ডেজ করে দেওয়ার সময় কয়েকটা মেয়ে এসে সরি বলল। অতসী মুচকি হেসে বলল, ব্যাপার না, আমি ঠিক আছি। ইফাত অবাক হলো, এমনটাও হয় বুঝি? বাবার কাছে তো মেয়ে মানে জান্নাত, অথচ অতসী এতটা অবহেলার পাত্রী কেন? এছাড়া পুরো 3 দিন অতসীর ঘাড়ে বাড়ির যে কোনো দোষ চাপিয়ে ওকে বকা দেওয়া। প্রতিটা চুপচাপ শুনে যেত, প্রতিবাদ করলে ওর বাবা এসে মারত। এমনকি বিয়ের দিন অতসীকে দূরে রাখা। ধিয়ান আসার শব্দে ইফাদের ঘোর কাটল। ইফাত, কিছু মনে না করলে আমি অতসীকে নিয়ে চলে যেতে চাচ্ছি। ওর বাবা আসলে? এখানে ওর কি কাজ একটু বলবি? এই লোকটার সমস্যা কি? মেয়েটাকে ওভাবে কেন কষ্ট দিচ্ছে? আজব ক্যারেক্টার। তুই ম্যানেজ করবি, কিছু একটা বলে। মেয়েটার রেস্ট দরকার। দিহান কোনো কথা না শুনে অতসীর দিকে হাত বাড়িয়ে দেয়। বিশ্বাস করতে পারেন সেদিনের মতো, যেদিন পানিতে পড়তে দেই নেই, আজ এই শহরের ভিড়ে। দিশানের সাথে বাসায় এসে চুপচাপ বসে আছে অতসী। বাসায় কি কেউ নেই? অতসীর সামনে দিহান ডাবের পানি আর জুস এনে রেখে, নিন। আমি ডাবের পানি খাই না, জুস। হুম। দিহান উঠে যায়, 1 গ্লাস গরম দুধ নিয়ে আসে, তারপর বলে, এবার দয়া করে বলবেন না আপনি দুধ খান না। আসলে লাইক সিরিয়াসলি, আমি না শুনছি না। আমি ফ্রেশ হয়ে খেবে নেব। কিন্তু কি? আমি তো ড্রেস আনিনি। দিহান কিছু একটা চিন্তা করলো, তারপর একটা শাড়ি এনে দিল। আমার বাবা মা নেই। মা গত বছর আর বাবা 7 বছর আগে মারা গেছে। একটা বোন, সেও ইটালিতে। এটা আমার মায়ের শাড়ি, পরে নাও। আপনার মাপের হয়তো সব কিছু না, তবে মায়ের অনেক পুরাতন বিয়ের ব্লাউজটা এনেছি, এটা পরে নিন। আর হ্যাঁ, ফ্রেশ হয়ে জলদি আসুন, খাবার খেতে হবে। অতসী ফিরে এলো। দিয়ান কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ খেয়ে নিল। হাতে এক্সট্রা চাবি, মাস্টার কি আর একটা কার্ড দিল। এসব দিয়ে আপনার রুমে না গিয়ে সব রুমের লক খোলা যায়। দয়া করে এসব রাখুন, আর ভিতর থেকে লক করে ঘুমাবেন। কেন? পুরুষ মানুষকে বিশ্বাস করতে নেই। এভাবে 2 দিন কাটলো। হঠাৎ করে অতসীর বাবা ওকে নিয়ে গেল। দিয়ানের অবস্থা খারাপ, ফোন নাম্বারটাও নেই, কিন্তু কি থেকে কি করবে? যাওয়ার সময় দেখাও হয়নি। অতসীকে ইফাদের কেবিনে রেখে বেরিয়েছিল। যাওয়ার পর শুনে ওর বাবা ওকে নিয়ে গেছে। অতসী ফিরল 3 দিন পর। সে সময় কেবিন খালি হলেও দিহান ওর জীবনের সবথেকে বড় ডিসিশনটা নিল। অতসীকে জোর করে ওর বাড়ি নিয়ে গেল। বাড়ি ঢুকে অতসী কাউকে বসিয়ে ওর 2 হাতে নিজের হাতে ভরে নিল। কি হলো দিশান ভাইজান, এমনটা করছেন কেন? এই মেয়ে ভাইজান কেমন করে ডাকে? আর আমি তোমার ভাই না। হ্যাঁ, জান বলতে পারো, দিহান জান। না, কি বেশি বড় হয়ে যায়। তুমি আমাকে দিহানজি বলে ডাকবে। জানের ছোট্ট মিষ্টি ভালোবাসার প্রথম অক্ষর হয় জি। মনে হচ্ছে স্টার প্লাসে নাটক চলছে, আর আমি ন্যাকা নায়িকা, আর সে হচ্ছে নায়ককে ন্যাকামো করে জি জি ডাকছে। মনে তাই হলো। কিন্তু অতসী, আমি সত্যি তোমাকে আমার জীবনে চাই, আমার নায়িকা হিসেবে। এটা হয় না।
আপনি আমার সম্পর্কে জানেন না, জানার প্রয়োজন বোধ করছি না। প্লিজ অতসী, আমি তোমাকে ভালোবাসি, এর থেকে বড় কোনো সত্যি বা কথা বলে এখন ভাবছি না। আমার এলোমেলো জীবনে তোমাকে চাই, একটু সুখ চাই, একটু। তুমি যদি রাজি না থাকো তাহলে চুপচাপ কাল সকালে চলে যাও, আর যদি রাজি থাকো শুধু আমার নামটা ধরে ডেকো, তাই হবে। সারা রাত অতসী খুব কেঁদেছে। দিহান ঘুম উবে গেছে। দিহা সকালবেলা দিহান অতসীকে দিতে যাওয়ার জন্য বের হলে অতসী বলে, দিহানজি, যদি স্টার প্লাসের সিরিয়ালের ন্যাকা ডাকের মতো লাগছে তবুও ডাকছি দিহানজি। আর ইউ শিওর? হুম। আই লাভ ইউ অসি। প্লিজ একটু দুই হাত ধরি, প্রমিস, আর বেশি কিছু না। অতসী সেদিন দুহাত এগিয়ে দিয়েছিল। করতালি দিহানের ভাবনায় ছেদ পড়ল। খুব দ্রুত চলে যাচ্ছে সে। অতসী তার পিছনে যেতে নিলে সায়ন আটকায়। কানে কানে বলে, মিসেস মামুদ, আমাকে এত বোকা মনে হয়? আমি সবটা জানি। আমি জানি দিহান তোমাকে ঠিক নিয়ে যাবে। তাই তো বিয়েটা করলাম, যাতে শুধু আমার অধিকার থাকে তোমার উপর। দিহান যাতে চাইলেও নিতে পারে না। আর হ্যাঁ, ভুলেও তোমার দিহান জানকে এসব বলবে না। না হলে এই দুটো লোককে দেখছো দিহানের সাথে যাচ্ছে, ওরা তোমার দিহান জান ও দিহানজিকে শ্যুট করে দিবে। আশা করি তুমি চাইবে না তোমার জান এত দ্রুত মরে যাক। সায়নের এমন ফাঁকা কথা যে অতসী বিশ্বাস করলো না, সায়ন বেশ বুঝতে পারল। এক্সকিউজ আজ বলে সায়ন অতসীকে দূরে রুপটপে চলে যায়। দূর থেকে দেখা যাচ্ছে দিহান পার্কিং প্লেসের দিকে যাচ্ছে। ইয়েস, শুটম্যান। অতসীর ঘাড়ের কাছে মুখ নিয়ে সায়ন ফোনে কাউকে কথাটা বলল। সামনে তাকিয়ে অতসী দেখল দুটো লোক রিভলভার বের করছে। তার মানে সায়ন সত্যি। সায়নের থেকে নিজেকে ছাড়িয়ে অতসী বলল, ওদের থামতে বলুন, না হলে আমি এখান থেকে লাফ দিব, নিজেকে শেষ করে দিব। সায়ন অতসীর হাত ধরে এনে আবার আগের মতো করে দাঁড় করালো। অতসী দেখছে দিহান গাড়ি নিয়ে বেরিয়ে গেল। ওয়েট ইট নাও, ফলো হিম অ্যান্ড ওয়েট ফর মাইন নেক্সট অর্ডার। এরপর অতসী আর কোনো কথা বলেনি। মনে হচ্ছিল অদৃশ্য কোনো দুই হাত গলা চেপে ধরছে। মুখে মেকি হাসি রাখতে রাখতে সে ক্লান্ত। চোখগুলো লাল হয়ে গেছে, প্রচণ্ড জ্বালা করছে। চুপচাপ ছিল, হঠাৎ হাতে টান অনুভব করলো। তাকিয়ে দেখে ওর বাবা। কিরে, মুখ গোমরা করে আছিস কেন? সবাইকে জানাতে চাস জোর করে বিয়ে দিয়েছি? বোনের জন্য এটুকু করতে পারিস না? কেমন বোন তুই? মনে রাখিস, সায়ন যদি তোকে তাড়িয়ে দেয় তাহলে আমার ঘরে তোর জায়গা হবে না। তাই বলছি, চুপচাপ আমার অনামায়ের সেবা যত্ন করে যা। আমার মাকে সুস্থ করে তোল। আর আপু সুস্থ হলে তখন কি উত্তর দিবেন? খুব সাবলীল বাংলায় জিজ্ঞাসা করলো অতসী। সময় আসলে দেখা যাবে। তখন যাওয়ার জায়গা না পেলে রাস্তায় নেমে যাবি। তোর জায়গা তোর রাস্তাতে, রাজপ্রাসাদে তোর কাজ শুধু দাসীর মতো থাকা। অতসী ওর বাবার কথায় হাসলো। এরপর হাসি মুখটা লেগেই ছিল। ওরা আজ বাসায় যাবে না, একটা হোটেলে ওদের জন্য স্পেশাল সাইট বুক করা আছে। ধীরে ধীরে গাড়ি এগিয়ে চলছে সেদিকে। পুরো রাস্তায় অতসী কোনো কথা বলেনি, কান্না করছিল, যা সায়ানকে অবশ্যই শান্তি দিচ্ছিল। সায়ান বেশ সুখে বাসায় ফিরল। অতসী রুমে যেতে নিলে সায়ান ওর হাত ধরে টেনে নিয়ে গেল। কেমন লাগলো সারপ্রাইজ? জানো তো, আর একটু দেরি করলে অনেক বড় ব্লান্ডার হয়ে যেত। তোমার থেকে দিহানকে আলাদা করতে কম কষ্ট করতে হয়েছে আমাকে। উহ, আজ শান্তি। মানে কি? ও হ্যাঁ, তুমি তো আবার কিছুই জানো না। এদিকে আসো। আরে লজ্জা কিসের? তুমি তো আমার এই সান্নিধ্য চেয়েছিলে, আমার স্পর্শ গভীরভাবে চাইতে। তাহলে বলো, কিভাবে দিহানের হয়ে থাকতে দেই? মানে কি বলতে চাইছেন? হসপিটালে থাকতে আমি খবর পাই তোমার দিহানের সম্পর্কে। আমার সব কিছু কেড়ে নিয়ে তুমি দিহানের সাথে খুশি থাকবে? বিশ্বাস করো, মানতে পারিনি। তাই তো দিহানের জন্মদিনের দিন সুযোগ নিয়েছিলাম। হয়তো বিপরীতে কিছু একটা হতে পারে, কিন্তু রিস্কটা আমাকেই নিতে হয়েছিল। হ্যাঁ, আমি সেদিন ছিলাম দিহানের সাথে। আমরা দুজন মিলে ব্রেস্ট ড্রিঙ্ক করি। ও প্রথমে রাজি হয়নি। তাই তো এতদিনের প্ল্যান নষ্ট হতে দিতে পারি না। যখন বুঝলাম দিহান নেশা হয়ে গেছে, ওকে বাসায় রেখে আসলাম। তখন তুমি দিহানের বাসায় দিহানের নাম করে আমার পাঠানো লাল টুকটুকে শাড়ি পরে বসে আছো। বিশ্বাস করো, সেদিন তোমাকে দেখে আমার মাথাই খারাপ হয়ে যাচ্ছিল। আরও তো নেশা ছিল।
একটা বাসায় একটা নেশাগ্রস্ত পুরুষের সামনে আবেদনময়ী হয়ে বসে থাকবে আর কিছু একটা হবে না, এটা হয়? প্ল্যান মতো দিহান তোমাকে চাইলো, তুমি বাধা দিলে। একসময় দিহান তোমাকে জোর করলো, আর তুমি তোমার জানকে কষিয়ে থাপ্পড়। তারপর দিহান কিছু কথা আর অপমান সহ্য করতে না পেরে পরদিন সকালে চলে গেলে। সেদিন সারা রাত কী হয়েছিল আমি সব দেখেছিলাম। জানো তো, তোমাদের বিচ্ছেদ আমার প্রশান্তি হয়ে উঠল। দিহানের নাম্বার থেকে তোমার নাম্বার আর তোমার নাম্বার থেকে দিহানের নাম্বারে সিম কোম্পানি থেকে ব্লক করিয়ে দিই। এখন কি তোমার নাম্বারে ইন্টারন্যাশনাল কল সার্ভিস অফ? না পারেছিলে তুমি দিহানের সাথে যোগাযোগ করতে, আর না পারছিল দিহান। হ্যাঁ, তোমাদের ভুল ছিল, বিশেষ করে তোমার। দিহান জেগে ওঠা পর্যন্ত ওয়েট করা উচিত ছিল, তাতে হয়তো এত ভুল বুঝে হতো না। তবে আমার কাজ আর একটু কঠিন হতো, এই আর কি। এই 2 দিন আগে জানলাম দিহান দেশে ফিরছে। ও দেশে ফিরেই তোমার কাছে যাবে, এটা আমি জানি। প্রয়োজনে তোমাকে উঠিয়ে নিয়ে আসতো, তাই তাড়াহুড়ো করে বিয়ে করলাম। ভাগ্য সায় দিল, অনামিকাকেও সেদিন অসুস্থ হলো, তাই তোমার বাবা না করতে পারলেন না। আমি চাইলেও তোমাকে এমনিতে ওনার দাসী করে রাখতে পারতাম, কিন্তু দিহানের বেটায় ঝামেলা। আমার বন্ধু, বন্ধু বললে ভুল হবে, জিগরি দোষ। কিন্তু তাই বলে তোমাকে মাফ করব এমন তো নয়। দিহান তোমাকে যাতে না নিতে পারে, তাই লিগালি তোমাকে আমার করে বানিয়েছি। এখন দিহান চাইলেও নিতে অধিকার দেখাতে পারবে না। আমি ভুলেও দিহানকে এসব জানাতে যাবে না। যদি কিছু জানাও তাহলে ওকে আমি আমার রাস্তা থেকে নয় দুনিয়া থেকে সরিয়ে দেব। বেচারা মা বাবাও নেই, বোন দেশের বাইরে, শেয়াল কুকুর টেনে টেনে ছিঁড়ে খাবে। তুমি কি চাও? এতক্ষণ অতসী চুপচাপ দাঁড়িয়ে সায়নের কথা শুনছিল। এই মানুষটা তার জীবন নিয়ে এভাবে খেলতে পারে না। সে থাকবে না, সে চলে যাবে, দিহানকে সব জানাবে। দিহানকে জানালে অবশ্যই দিহান কিছু একটা করবে। এই কাপুরুষের সাথে সে থাকবে না। কি হলো, কিছু তো বলো। আপনি একটা কাপুরুষ। না, কাপুরুষ না, আপনি একটা কমন জেন্ডার। আরে, আপনি মানুষ না, কিভাবে পারলেন? সায়ন বেশ রেগে গেল, হাত ধরে টানতে টানতে নিয়ে আসে রুমে। পুরো রুম ফুল দিয়ে সাজানো, অতসীর হাত পা জমে গেছে। আমি কাপুরুষ? কমন জেনার, দেখবি আমি কি কি করতে পারি। অতসীর হাত মুচড়ে ধরে চিৎকার করে বলে সায়ন। অতসী ওর পায়ে লাথি মেরে সরে আসে। কি করবি তুই, কি করবি? রেপ করবি, ভোগ করবি, বিছানায় নিবি? নে, প্রমাণ দে তোর কাপুরুষতার। এই জন্য বিয়ে করছিস তো? আমি তোর কি ক্ষতি করেছি? ওই একটা মানুষ ছিল যে আমাকে বুঝতো, আগলে রাখতো, আর তুই তাকে কেড়ে নিলি। কি করে দাঁড়িয়ে আছিস কেন? আয়, ফলাও, কর তোর পুরুষত্ব, স্বামিত্ব। কথাগুলো বলতে বলতে অতসী নিজের শরীরের গহনা খুলে ছুঁড়ে ছুঁড়ে মারছিল। দুল খোলার সময় কান থেকে রক্ত বের হয়ে যায়। হাতের চুড়ি, হাত বেশ খানিকটা ছুলে গেছে, গলায় লেগেছে। এক পর্যায়ে অতসীর শাড়ির আঁচল খুলে ফেলেছে। সায়ন অতসীর রূপ আগে দেখেনি। চুপচাপ মেয়েটা এত আগ্রাসী, চাইলে সে ভোগ করতে পারবে অতসীকে, কিন্তু অতটাও খারাপ না সে। চুপচাপ বেরিয়ে যায়। কান্না করতে করতে অতসী একসময় ফ্লোরে বসে পড়ে, নিজের দুহাতে চুল টেনে জোরে জোরে দিহানের নাম ধরে কাঁদতে আচ্ছা বাবা, আমি কি সত্যি তোমার অবৈধ সন্তান? 11 বছর বয়সী অনামিকার মুখে এমন কথা শুনে বিস্ময়ে তাকিয়ে আছে আমিনুল ইসলাম। এসব কি বলছো মা? কে বলেছে এসব? কেন? অতসী তো স্কুলে সবাইকে তাই বলে। কি বলেছে? তোমাদের বিয়ের বয়স 11 আর আমার বয়স 11 কিভাবে হয়? আমি নাকি বিয়ের আগের সন্তান? আর বিয়ের আগের সন্তান তো অবৈধ হয়, তাই না বাবা? অনামিকার কথার কি উত্তর দিবে আমিনুল ইসলাম জানে না। তবে এখন তাকে সত্যিই বলতে হবে। সত্যিটা বলা যাবে না, অনামিকা সহ্য করতে পারবে না। আরে মা শোন তো, ছোটোবেলা থেকেই তুই খালি পড়তে চাইতি, একটু থাকতেই শুধু কান্না করতে স্কুলে যাব, তাই তো তোমার বয়স বাড়িয়ে স্কুলে ভর্তি করাতে হয়েছে। সত্যি তো বাবা? তাহলে অতসী যে বলে। না, আর বলবে না। অনামিকা দিব্যি রুমে চলে গেল, আর অতসী দৌড়ে বাবার কাছে এসে একটা ডায়েরি দেখাতে দেখাতে বলল, বাবা বাবা দেখো, আজকে আমি রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছি। হেড স্যার আমাকে এই ডায়েরি আর কলমটা দিয়েছে, দেখো। 8 বছর বয়সী অতসী এতটা উল্লাস তার বাবার কান অবধি পৌঁছায় না। সে খুব জোরে ধমক দিল। অতসী কুঁকড়ে গেছে, চুপচাপ দাঁড়িয়েছে। খুব বৈধ অবৈধ শিখেছিস তাই না? আরে তুই তো রাস্তার মেয়ে, তুই শিখবি না তো কে শিখবে? বলে আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো। বাঁশের একটা ছোট ডান্ডি পেয়ে গেল। হাত পা হাত পাত বলছি, জোরে জোরে ধমকিয়ে যাচ্ছে সে।
ছোট্ট অতসী চুপচাপ হাত বাড়িয়ে দেয়, কারণ জানে তার বাবা আজকে মারলে দুহাতে ততক্ষণ পর্যন্ত মারল যতক্ষণ পর্যন্ত না ফুলে গেল। অতসীর মা থামাতে আসলেও তার শরীরে কিছু লাগলো। যখন অতসীর মায়ের লাগলো তখন ওর বাবা থেমে যায়। অতসীর মায়ের হাতে লেগে গিয়ে প্রায় কেটেছে। খুব দ্রুত অতসীর বাবা ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে হাতে লাগাতে গেল। অতসীর মা বলে, আমার দুহাত শক্ত আছে, রক্ত ঝরলে সামনে নিব, কিন্তু আমার ছোট্ট মেয়েটা এতটা সইতে পারে না, ওকে মারবেন না, আর যদি মারেন তাহলে আজ আমি বিষ এনে দিবেন, ওকে নিজ হাতে খাইয়ে দিব, আর না হয় আপনি শান্তি পাবেন। ছোট্ট অতসী সেদিন পুকুরের পানিতে দুহাত ডুবিয়ে রেখেছিল অনেকক্ষণ। রাতে ভাত খেতে পারেনি। ডায়েরিটা খুব যত্ন করে তুলে রাখে। অতসীর পুরস্কার কিংবা সার্টিফিকেটের কোনো অভাব নেই। ঘর পরিষ্কার করার সময় আজ অতসীর মা অতসীর প্রথম পুরস্কার আর ডায়েরিটা পেল। হাতে নিয়ে অতীতে হারিয়ে গিয়েছিলেন সে। অতসীর দিনগুলো কেমন যেন যাচ্ছে। অনামিকার সেবা যত্ন, তার মধ্যে সায়নের সাথে মাঝে মধ্যে বাইরে যাওয়া, বিভিন্ন পার্টিতে অ্যাটেন্ড করা, বাইরে ডিনার করা। বেস্ট কাপেল এই এক মাসের অনেকে তাদের উদাহরণ দেয়। এই এক মাসে অতসী যে দিহানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি এমন নয়, কিন্তু পারেনি। পুরো বাসায় সিসি ক্যামেরা লাগানো, বাসার ফোনের সব কানেকশন বন্ধ, কাজের লোকগুলোর সাথে কথা বলা যায় না। সব হলে মারাত্মক হলেও অতসীর জন্য বডিগার্ড রেখেছে সায়ন। 24 ঘন্টা তার উপর কড়া নজরে রাখে। বড্ড অসহ্য লাগছে এসব। বিউটিশিয়ান এসে বাইরে বের হওয়ার কথা থাকলেই আসে, পুতুলের মতো সাজিয়ে দেয়। আজ অতসীরকে লাইম কালারে শাড়ি পরিয়েছে, হালকা কাজল, হালকা মেকআপ, চুলগুলো খোপা করে বেলি ফুলের মালা পরিয়ে দিবে। বেশ উঁচু করে খোপা বাঁধতে গেলে অতসী থামতে বলে। দিহানের বলা কথাটা মনে পড়ে যাচ্ছে। যখন অনামিকা হাসপাতালে ছিল তখন মাঝে মধ্যে দিহান বায়না ধরত শাড়ি পরার জন্য। অতসী না করতো না। একদিন অতসীকে কপালে টিপ দিতে দিতে গেলে অতসী মানা করে, কারণ ইসলামে টিপ পরিহিত নারীকে সরাসরি পতিতাদের সাথে তুলনা করা হয়। তখন দিহান অতসীর চুল খুলে দেয় আর বলে, একটা মানবেন আর অপরটা মানবেন না, বুঝলাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত একটা হাদিস, রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, জাহান্নামবাসী দুটো দল রয়েছে যাদেরকে আমি এখনও দেখিনি। একদল এমন যাদের সাথে হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, যা দিয়ে তারা লোকদের প্রহার করবে। আর অন্য দল এমন নারী যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। তাদের অন্যদের তাদের প্রতি আকৃষ্ট করবে, নিজেরাও অন্যদের প্রতি ঝুঁকবে। তাদের মস্তিষ্ক উটের পিঠের কুঁজের মতো হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের ঘ্রাণ পাবে না, অথচ এর ঘ্রাণ এত এত দূর থেকেও পাওয়া যায়। হাদিসের ভাষা হলো, উটের পিঠের কুঁজের মতো মাথার উপর চুল বাঁধলে বা ঝুঁটি থাকলে তখন উটের পিঠের কুঁজের মতো দেখায় যাবে, অন্যথা নয়। আমি তো খোপা করেছিলাম, ওটা তো কুঁজের মতোই লাগছিল। তাহলে কি খোপা করব না? কেন করবে না? করবে তো, তবে ঘাড় ফলিয়ে করো না, দেখো আরও বেশি সুন্দর লাগবে। বিউটিশিয়ানের কথায় হুঁশ ফিরে অতসী, ম্যাম খোপা করব না, নিচু করে ঘাড় ফলিয়ে করুন। সায়নের বাসার বাইরে অতসীর হাত ছাড়ে না, এই বুঝে অতসী পালিয়ে গেল। সবসময় হাত ধরে রাখে, কিন্তু অতসীর অসহ্য লাগে। সে সায়নের সাথে বের হয় মূলত যদি দিহানের সাথে দেখা হয়ে যায়। দিহানের সাথে একবার কথা বলা খুব প্রয়োজন। একমাত্র দিহান পারে অতসীকে এসব থেকে বের করতে। এসব ভাবতে ভাবতে কখন যে ওরা পৌঁছে যায় খেয়াল করেনি অতসী। একদম অন্ধকার। হঠাৎ সায়ন হাত ছেড়ে দেয়, কিন্তু কেন? সায়ন তো এমন করে না। হঠাৎ অতসীর হাতে কারো হাতের স্পর্শ অনুভব করে, খুব কাছের থেকে। ব্যাকগ্রাউন্ডের মিউজিক বেজে উঠলে কেসে ইস্কি কাশ ইস্ক মে তেরে স্পটলাইটে পড়তে চেহারা স্পষ্ট। দিহান অতসী দুটো হার্টবিট মিস করলো। আজকে সবটা জানাবে আর ফিরবে না, কিন্তু আজ দিহানের চোখে ভাষা বড্ড অচেনা লাগছে। খুব শক্ত আর বাজেভাবে স্পর্শ করছে সে। ওর সাথে তাল মিলিয়ে কাপেল ডান্স করতে প্রায় কষ্ট হচ্ছে অতসীর। অনেকবার কথা বলার চেষ্টা করলো, কিন্তু দিহান অতসীর কোনো কথাই শুনল না। গান শেষে দিহান অতসীর কানে কানে বলল, तुम्हें भूलूं कैसे मैं, मेरी पहली खतना तुम हो। গান শেষে দিহান অতসীর হাত খুব শক্ত করে ধরে অন্য হাত বাড়িয়ে দেয় অন্ধকারে। লাল চুড়ি পরা একটা মেয়ের হাত। মেয়েটা আলোতে আসতে দিহান অতসীর হাত ছেড়ে দিয়ে বলে, মিট মাই ওয়াইফ, মিসেস রাইমা মেহবুব, ওয়াইফ অফ দিহান মেহবুব। অতসী দুপা পিছিয়ে যায় আর সামনের মেয়েটা দৌড়ে এসে ওর উপরে পড়ে। অতসী, দোস্ত
তুই কই হারিয়ে গেলি? কতটা পর আমি তোর। সেদিন এক্সামের হল থেকে আমি আগে বের হলাম আর তোকে পাইনি। কই ছিলি তুই? আমি তো তোকে খুঁজে হয়রান। পরে আন্টির কাছে সব শুনলাম। দোস্ত, তোর সাথে আমার অনেক কথা আছে। অত সে রীতিমতো ঘামতে শুরু করে। দিহান রাইমাকে ওর ওয়াইফ বলে পরিচয় দিল কেন? ও কি তাহলে রাইমাকে? না না, তা কি করে হয়? তার প্রাক্তন প্রেমিক তার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করছে। তার শেষ আশাও শেষ হয়ে গেল। ঘোর কাটে রাইমাকে। জানিস তো, যখন বিয়ে ঠিক হলো তখন তোকে আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল। ফোনে যোগাযোগ করতে পারিনি। আজ সকালে দিহান বলল আমার জন্য সারপ্রাইজ আছে। আগে যদি জানতাম তুই হবি আমার বিয়ের গিফট, তাহলে আরও আগেই বিয়ে করে নিতাম। অতসী কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। সায়নকে খুঁজছে। সায়ন খানিকটা দূরে দাঁড়িয়ে মুখে মুচকে হাসছে। দিহানের দিকে তাকালো অতসী। প্রতিশোধ। প্রতিশোধ নিল দিহান। কোনো অপেক্ষা করলো না। সেদিন সে সারপ্রাইজ পেয়েছিল সায়ন অতসীর বিয়েতে, তাই বলে আজ অতসীকে সারপ্রাইজ দিল। একটু কি অপেক্ষা করা যেত না? রাইমার কথা বলেই যাচ্ছে। নিহান চুপচাপ দাঁড়িয়ে আছে আর অতসীকে দেখছে। অসহ্য লাগছে অতসীর। রাইমাকে থামিয়ে দিয়ে অতসীকে বলতো, আমি জানতাম না তোর বিয়ে। সত্যি সারপ্রাইজ হয়েছে। লাইফের বেস্ট সারপ্রাইজ। তোকে দেওয়ার মতো আজ আমার কাছে কিছুই নাই রে। না রে, আছে একটা জিনিস। গলার ভারী নেকলেসের নিচে থেকে গলার সাথে লেগে থাকা চিকন চেনের সাথে একটা লকেট। সেইটা খুলে অতসী রাইমার হাতে দিল। আমার সর্বস্ব তোকে দিয়ে দিলাম। ভালো থাকিস, ভালো রাখিস। বলে অতসী দ্রুত পরে সায়নের কাছে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে বাসায় নিয়ে চলুন প্লিজ। সায়ন অতসীর হাত ধরে বুঝলো মেয়েটা অসম্ভব প্রকার কাঁপছে। দ্রুত হাত ধরে বেরিয়ে গেল ওরা। দূর থেকে রাইমা ওদের দিকে তাকিয়ে আছে। দিয়ান মনে মনে বলল, ঠিক এমন লেগেছিল আমার যেদিন তুমি সায়নের বউ সেজে বসেছিলে মিসেস অতসী মাহমুদ। চলবে দায়িত্বের সংসার প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই সেকেন্ড পর্ব দিব। আর অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।